হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়, দেশ জুড়ে বাঁধভাঙা উল্লাস। ডিজিটাল নকল ও হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড জানালেন শিক্ষামন্ত্রী। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৫০। আইন ও আন্তর্জাতিক সনদ থাকলেও থামছে না শিশু শ্রম। স্বাভাবিক শৈশব হারিয়ে হাজারো শিশু বড় হচ্ছে অনিশ্চয়তায়। খুলনা নগরীতে ১.৫ বছরে খুন হয়েছে ১২৩ জন। মাদক, দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার বেশিরভাগ খুনের কারণ বলছে পুলিশ। বরিশাল সিটিতে ভবন সংস্কার বরাদ্দের ৭.৫ কোটি টাকা ৯/৬ ব্যয় করা হয়েছে অন্য খাতে, দাবি প্রধান নির্বাহী। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নাভিলা হাসরাত। ব্রাজিলের জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে ব্রাজিল সমর্থকরা। খেলার শুরুতে দেশের বিভিন্ন স্থান ও ক্যাম্পাসে বড় পর্দার সামনে হলুদ জার্সি পরে জড়ো হন ব্রাজিল সমর্থকরা। সেলেসাউদের একের পর এক গোলে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে ব্রাজিল মাঠ ছাড়লে উল্লাসের মাত্রা বাড়ে কয়েক গুণ। ব্রাজিল সমর্থকরা বলছেন, প্রথম ম্যাচের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তাদের প্রত্যাশা, এবার ফাইনাল খেলবে প্রিয় ব্রাজিল। লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে বরণ করে নিতে প্রস্তুত ডালাস। টেক্সাসের এই শহরেই গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ ঘিরে ডালাসে আসছে ১ লাখ সমর্থক। আর এই দুই ম্যাচের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ক্রীড়া সাংবাদিকদেরও আলাদা করে বরণ করে নিচ্ছে ডালাসের আয়োজক কমিটি। ডালাস থেকে জানাচ্ছেন কনক মাহমুদ। আকাশে নীল সমুদ্রে উত্তাল ফিফা বিশ্বকাপ। কানসাসে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর সমর্থকদের উৎসব রঙিন করেছে পুরো বিশ্বকে। সেই উৎসব থামেনি এখনও। আলবিসেলেস্তে ফ্যানদের নতুন ডেস্টিনেশন এখন ডালাস। কদিন আগেই ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচে ডালাস দেখেছে দুই দলের সমর্থকদের উন্মাদনা। আর্জেন্টিনার দুটি ম্যাচ ছাড়িয়ে যেতে পারে সেই উন্মাদনাকেও। স্থানীয় আয়োজক কমিটির তথ্য মতে শুধুমাত্র এই দুই ম্যাচকে কেন্দ্র করে প্রায় ৮০,০০০ আর্জেন্টাইন সমর্থক ডালাস এবং এর আশেপাশের এলাকায় জড়ো হচ্ছেন। হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন উৎসবের রঙে রঙিন। এদিকে এই দুটি ম্যাচ ঘিরে ডালাসে আগত সংবাদকর্মীদের জন্য বিশেষ আয়োজন রেখেছে স্থানীয় আয়োজক কমিটি। আর্জেন্টিনা থেকেই আসছে ৩ শতাধিক সংবাদকর্মী। তাদের স্বাগত জানাতেই সাউথ গ্রিফিন স্ট্রিটে এলাহি আয়োজন। প্রায় ৪৫,০০০ স্কোয়ার মিটারের কনভেনশন সেন্টারে রয়েছে একাধিক LED স্ক্রিন, রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা, যেখান থেকে সম্প্রচারের সব কার্যক্রম চালাতে পারবেন সংবাদকর্মীরা। ফুটবল বিশ্বের রাজপুত্র লিওনেল মেসিকে স্বাগত জানাতে প্রস্তুত ডালাস। শুধু লিওনেল মেসি নন, লিওনেল মেসির দেশের যেই ক্রীড়া সাংবাদিকরা আছেন, যারা কিনা আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি কভার করতে আসবেন, তাদেরকেও স্বাগত জানাতে প্রস্তুত এই শহরটি। এবং তাদের জন্যই কিন্তু একেবারে একটা বিশ্বকাপের অতিকায় একটা প্রতিকৃতি এখানে স্থাপন করা হয়েছে, আর বড় করে লেখা আছে উই আর ডালাস। সবাইকে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছে এই স্টেটটি। এই স্টেটে শুধুমাত্র আর্জেন্টিনার খেলা নয়, সব কিছু মিলে পুরো বিশ্বকাপের রেকর্ড 9টি ম্যাচ খেলা হবে। যতগুলো সিটি রয়েছে সেখানে যতগুলো খেলা হবে, তাদের থেকে সবচেয়ে বেশি ম্যাচ কিন্তু এই ডালাসে হতে যাচ্ছে। এবং ডালাসের ভেন্যু, ডালাসের মিডিয়া সেন্টার সব কিছু মিলিয়ে একেবারে এলাহি কারবার। আর সেই এলাহি কারবারটাই আমরা ঘুরে দেখেছি এবং মনে হয়েছে যে এই বিশ্বকাপটা, যেটা কিনা আমরা বিশ্বকাপের আবহ দেখিনি নিউ ইয়র্কে কিংবা ক্যানসাসে, সেই বিশ্বকাপের আবহটা অবশেষে আমরা পেয়েছি ডালাসে এসে, যেটি কিনা চলবে একেবারে সেমিফাইনাল পর্যন্ত। কনক মাহমুদ, দেশ টিভি, ডালাস, ইউএসএ। ব্রাজিলের জয়ের সমর্থকরা মেতেছেন উন্মাদনায়। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারদিন সাজু। সাজু, টিএসসিতে সমর্থকদের উন্মাদনা কেমন দেখছেন এই জয়ে? দর্শকদের উন্মাদনা যদি বলি, অসাধারণ। এটা যে একটা মিনি স্টেডিয়াম সেটা কিন্তু বলাই যায়। এবং ব্রাজিল আজকে তারা ৩-০ গোলের জয়, সেটা নিঃসন্দেহে ব্রাজিল সমর্থকদের স্বস্তি এবং তারা কিন্তু হাসি মুখে তারা কিন্তু বাড়ি ফিরছে। এবং দর্শকরা এটাও বলছে যে ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে এবং পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচেও কিন্তু তারা নেইমারকে পাবে, দলটা শক্তিশালী হবে এবং তারা যে স্বপ্ন নিয়ে এসেছে হেক্সা মিশন, সেটা কিন্তু পূরণ হবে। কিছু দর্শক আছে আমাদের সাথে, তাদের কাছে আমরা প্রত্যাশার কথা জানাবো। আজকের ম্যাচটা কেমন লেগেছে? আজকের ম্যাচটা ভাই যতটা আশা করছিলাম তার থেকেও বেশি হয়েছে। হাফ টাইমের পর যদি আপনার স্ট্রাইকার গুলো না নামতো তাহলে আরো গোল হইতো, আর নেইমার থাকতে তো আজকে 6টা হইতো কনফার্ম। কিছুটা সেকেন্ড হাফে কি কিছুটা অস্বস্তি মনে হয়েছিল কিনা ব্রাজিলকে? হ্যাঁ, সেকেন্ড হাফে আর কি ভালো ভালো প্লেয়ার গুলো নাইমা পড়ছে তো, যেমন বিনি
ইনজুরি পড়ছিল, রাফিনও ইনজুরি পড়ছিল, নেমে যাওয়ার কারণে আর কি। আপনার কাছে এই ম্যাচটা কেমন লেগেছে আজকে? ম্যাচটা খুবই উপভোগ্য ছিল, তবে ব্রাজিলের কাছে যতটুকু প্রত্যাশা ছিল অতটুকু এখনো পর্যন্ত করতে পারে নাই। আশা করি সামনের ম্যাচে আমরা সম্পূর্ণভাবে আবার কামব্যাক করবো ইনশাআল্লাহ। এই জয় কিন্তু ব্রাজিল দল এখন টেবিলের প্রথমে চলে এসেছে এবং তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের যে ধাপটি রয়েছে সেখানে যাবে। আরো কিছু আমরা যদি টিএসসির একটু দৃশ্য দেখাই, সে টিএসসির কিন্তু এখনো হলুদ জার্সিতে ছায়া পুরোটাই ভরে গেছে এবং দর্শকরা সামনের যে ম্যাচগুলো রয়েছে সে সামনের ম্যাচে কি রকম প্রত্যাশা করছে? ব্রাজিল কেমন? নিঃসন্দেহে ভালো খেলবে। এটা হচ্ছে আমাদের নেইমারের লাস্ট খেলা, অবশ্যই চেষ্টা করবে নেইমার নেক্সট খেলাগুলো আরো ভালো করবার জন্য। নিঃসন্দেহে আরো ভালো করবে ইনশাআল্লাহ। নেইমারকে কি মিস করছে? নিঃসন্দেহে মিস করছি এবং নেক্সট ম্যাচে নেইমার থাকবে এমনটা আশা করছি এবং ভালো খেলবে ইনশাআল্লাহ। এবং নেইমার এটাই লাস্ট এবং নেইমার দেখিয়ে দিবে, নেইমার যে আমাদের একটা দেখিয়ে দিবে। দর্শকরা যেটি বলছেন যে যখন নেইমার দলে অন্তর্ভুক্ত হবে তার ইনজুরি কাটিয়ে, তখন কিন্তু এই ব্রাজিল দলটা আরো শক্তিশালী হবে। টিএসসি থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। ধন্যবাদ সাজু আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন টিএসসি থেকে হলুদ জার্সি গায়ে সমর্থকদের উচ্ছ্বাস, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। খাদ্য অধিদপ্তরের অধীনে সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা কলেজ কেন্দ্রে 50 জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, নতুন পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অভিযানে জালিয়াতির অভিযোগে 5 জন নারীসহ মোট 50 জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, পরীক্ষায় জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা। একজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ম্যাজিস্ট্রেট স্পটেই, আর 28 জনকেও যে সংক্ষিপ্ত আদালতে উপস্থাপনের জন্য আমাদেরকে হ্যান্ড ওভার করছে। ওদেরকে আমরা 7টার দিকে পাঠিয়ে দেবো আর কি। কোর্টে বলতে ওই যে আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে। এদিকে সকালে রাজধানীতে এক কর্মশালায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলছে যাতে শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশীয় অর্থায়নে এবং দেশি বিদেশি কারিগরি সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শনের সময় তিনি একথা জানান। এ সময় এই অঞ্চলের মানুষের দুঃখ দূর করতে সরকার বদ্ধপরিকর বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিস্তা নদী ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতিয়াবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন সরকারের কয়েকজন মন্ত্রী। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সহ উপস্থিত মন্ত্রীরা জানান, এই অঞ্চলের মানুষের দুঃখ দূর করতে সরকার বদ্ধপরিকর। বলেন, এরই মধ্যে 9 সদস্যের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল প্রকল্পটির রূপরেখা তৈরিতে কাজ করছেন। শুকনা মৌসুমে যদি পানি আমরা না পাই, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে এটা কোনো কার্যকারী ভূমিকা রাখবে না। মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটি অ্যাড্রেস করছেন। উনি বলছেন
যে যাতে পানির রিজার্ভার তৈরি করা যায় 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। বক্তব্যে প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, এই পরিকল্পনা কেবল নদী শাসন বা ভাঙন রোধের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি ধরে রাখার স্থানীয় ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাদ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। সেই কাজটুকু করার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই 5টা জেলা যেটা পাচ্ছে না, যেটা আপনাদের দুঃখ, আপনাদের আনন্দে পরিণত হবে এবং আপনাদের উৎপাদনে পরিণত হবে এবং অর্থনীতির বীজ চাঙ্গা হবে ইনশাল্লাহ। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কারিগরি দিক নিয়ে মত বিনিময় করেন মন্ত্রীরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন বাজেট মানুষের জীবনে স্বস্তি আনতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকালে মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, বড় বাজেট দিয়ে লুটপাটের পথে হাঁটছে সরকার। বাজেটে 50 থেকে 60টি আইটেমে কর কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম 1 টাকাও কমেনি। কারণ সব জায়গায় দলীয় সিন্ডিকেট। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বাজারে কোন নিত্যপণ্যের দাম কি 1 টাকা কমেছে? কর কমানোর পরে কমে না কেন? কারণ সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় না পাইলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের উপরে থাকে না। এই প্রশ্রয় সিন্ডিকেশন চালানো হয়। রাজধানীর রেল স্টেশন থেকে দৌলতদিয়ার যৌনপল্লী, 2 ভিন্ন বাস্তবতায় এক গল্প, হারিয়ে যাওয়া শৈশব। আইন ও আন্তর্জাতিক সনদ থাকলেও থামছে না শিশু শ্রম। শিক্ষা আর নিরাপদ ভবিষ্যতের বদলে হাজারো শিশু বড় হচ্ছে শ্রম ও অনিশ্চয়তার মধ্যে। শিশু শ্রম বিরোধী আইন, সনদ সব আছে, তবু প্রজন্ম থেকে প্রজন্ম আটকে আছে শিশু শ্রমের দুষ্ট চক্রে। সুমনা সুমির প্রতিবেদন, চিত্রগ্রহণে জুয়েল রহমান। রাত বাড়লেও থামে না 13 বছরের শাকিলের কাজ। স্টেশন চত্বরেই তার বেড়ে ওঠা ক্লান্ত শরীর, তবু থামার সুযোগ নেই। পানি ডালি সরবতি আবই শেষ না হন লেবুটা চিবা অন করছে না। তোরা আগে যে সময় প্রথমে শুরু করছে একটু হাত ব্যথা করছে, অনেক করেন অভ্যাস হয়েছে। একই স্টেশনে তার বড় ভাই কাজ করে স্টেশন মাস্টারের অফিস সহকারী হিসেবে। 12 ঘন্টার শ্রম, মাসিক বেতন মাত্র 3000 টাকা। স্টেশন মাস্টারের সাথে তুই থাকিস, চা বানাই দিস, নাস্তা মাস্তা আগে দিস, তোরে আমি 3000 টাকা বেতন দেবো। আগে 7000 টাকা বেতন ইন্ডিয়ান ট্রেন চলতো। তাদের ছোট বোনের জীবনও একই, বই খাতা নেই, ঠেলছেন সংসারের ঘানি। সকাল 8টা-9টা থেকে ধরে রাত 8টা-9টা পয়সা উঠাই মানুষের বললি ভাইয়া 10টা টাকা দেন। এদের কারো জন্য নেই মায়ের কণ্ঠের ঘুম পাড়ানি গান, বরং অন্যরা যখন ঘুমের প্রস্তুতি নেয় তখনও ব্যস্ত রোজগারের লড়াইয়ে। আমি আগে কাজ করতাম, গার্মেন্টসে চাকরি করতাম, পরে মেয়ে হওয়ার পরে বাসা বাড়ি কাজ করছি। মাত্র 11 বছর বয়সে বিয়ে হওয়া এই কিশোরী এখন 2 সন্তানের মা। শৈশব পেরিয়ে গেছে জীবনের দায়ে। রাজধানীর এই স্টেশন শুধু যাত্রীদের নয়, বরং শিশুর আবাস ও কর্মস্থল। নাগরিক সমাজ সচেতন হয়, সবাই যাতে জানতে পারে যে শিশু কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে তার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং সেটা যখনই এই বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হবে তখনই নাগরিক সমাজ এগিয়ে আসবে। রাজধানী থেকে 100 কিলোমিটার দূরের রাজবাড়ির দৌলতদিয়া, দেশের বৃহত্তম যৌনপল্লীর ভেতরে বেড়ে উঠছে আরেকটি ঝুঁকিপূর্ণ প্রজন্ম। মানুষের মতো মানুষকে ভালো, যেরকম একটা মানুষ জীবনযাপন করে ওরকম বাচ্চা কাচ্চা হলে তো আর আমাদের মতন করতে পারবো না, ঠিক আছে? চাই বলে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে। টিভি দেখি, বড় হয়ে সিআইডি হব। জন্মের পর থেকেই অনেক শিশুকে লড়তে হয় পরিচয় সংকট, সামাজিক বৈষম্য আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। আমার পরিকল্পনা, আমার মেয়েটা বড় হলেও কেন, তখন 12 বছর বয়স
কেমনে করে তারা নাম লেখায় পায় এটা আমরা বুঝতে পারি না। তাদের কাছে নটারি পাবলিক একটা লাইসেন্স আছে যেটা সরকার দেয়, সরকারের মানে কিছু অ্যাডভোকেট আছে, তারা 12 থেকে 20 বানায় দেয়। পরিবেশ ভিন্ন হলেও সবখানেই চিত্র একই। শিক্ষার বদলে এদের হাতে উঠছে শ্রমের বোঝা। শিশুশ্রম রোধে সরকারের নানা উদ্যোগ থাকলেও বাস্তবতা বদলাচ্ছে ধীর গতিতে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক নিরাপত্তা উপকরণগুলোকে সাজাতে হবে যাতে শিশুর বোঝাটি পরিবারের একক বোঝা হয়ে না দাঁড়ায়। শিক্ষাকে এমনভাবে আমাদের গ্রহণযোগ্য করে তুলতে হবে যা তাদের জীবন পরিবর্তনে একটা হাতিয়ার হিসেবে আসছে তার প্রমাণ তারা সম্যকভাবে দেখতে পারেন। ভিন্নভাবে সরকারের আসলে আমাদের চিন্তা ভাবনা রয়েছে তাদের পুনর্বাসন করে ভালো জীবনযাপন যাতে করতে পারে এবং সাধারণ শিশুদের মতো তারা যাতে ভালো পরিবেশে বেড়ে উঠতে পারে। আইন বলছে শিশুর অধিকার আছে, আন্তর্জাতিক সনদ বলছে শিশুর নিরাপত্তা, শিক্ষা এবং মর্যাদার অধিকার রয়েছে, কিন্তু বাস্তবতা বলছে দারিদ্রতা, অশিক্ষা এবং সামাজিক সচেতনতার অভাবে হাজারো শিশু বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। শিশুর ভবিষ্যৎ নিয়ে যখন এত অঙ্গীকার, তখনও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শিশুরা কি শ্রমিকের জীবন থেকে বের হতে পারবে? ফিরে পাবে কি শিশুতোষ শৈশব? সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা। সাতক্ষীরা সীমান্তে সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের শঙ্কা ঘিরে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। বিজিবি ও স্থানীয়দের সতর্কতা কেমন দেখছেন এবং নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাড়ি সীমান্ত। এটি একই সাথে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে স্থল বন্দর রয়েছে সেই বন্দর এলাকা। এই এলাকা শুধু নয়, সাতক্ষীরা যে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সীমান্তবর্তী যে জেলা এবং এলাকা, সেটি হচ্ছে যে 200 কিলোমিটারের ঊর্ধ্বে এখানকার জল এবং স্থল সীমান্ত। এখানে রয়েছে বিজিবির 3টি বৃহত্তম ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে রয়েছে 33, এর মধ্যে রয়েছে 17 এবং এর মধ্যে রয়েছে বিজিবি। এখানে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পুশিনের যে চেষ্টা বাংলাদেশে ভারতীয় বিএসএফ কর্তৃক, সেটির কিন্তু সব থেকে যেটি লোক সমাগম বাড়িয়েছিল এবং সেটির সংখ্যাও ছিল, সেটি হচ্ছে সাতক্ষীরার হাকিমপুর সীমান্তের বিপরীতে। এইরকম পরিস্থিতিতে তখন কিন্তু উত্তপ্ত হতে শুরু করে সাতক্ষীরার হাকিমপুর, সাতক্ষীরার বসন্তপুর, সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি এবং একই সাথে সুন্দরবন নিকটবর্তী সীমান্ত এলাকাগুলোতেও কিন্তু কৈখালী সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু আশঙ্কাজনক অবস্থা বিরাজমান ছিল। সকল পরিস্থিতিকে কিন্তু শান্তিপূর্ণভাবে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জনসম্পৃক্ততা বাড়ানো হয়েছে এবং ব্যাপকভাবে এখানে কিন্তু জনসচেতনতা বাড়ানো হয়েছে। তবে কোনো ধরনের আপত্তিকর ঘটনা জনগণের মধ্য দিয়ে বা বিজিবির কাছ থেকে বা কারো কাছ থেকে যাতে না ঘটে সে ব্যাপারেও যথাযথ সতর্কতা রেখে এখানে কিন্তু সেই প্রহরা কিন্তু কঠোর প্রহরা চালু করা হয়, যার ফলে এখনো যে শঙ্কা রয়েছে সেই শঙ্কাকে কিন্তু মোকাবেলা করে যথাযথভাবে কিন্তু এখানে বিজিবি কঠিন এখানে প্রহরা দিয়ে এবং জনগণের কঠিন প্রহরার মধ্য দিয়ে এখানে কিন্তু সব থেকে বাংলাদেশের দীর্ঘতম সীমান্তে সব ধরনের পুশিন শঙ্কাকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং ঠেকিয়ে দেওয়া হয়েছে। এই ছিল সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক শুনছিলেন সাতক্ষীরা সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। মাগুরার কাঁচা বাজারের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ মিনারুল ইসলাম জুয়েল। দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন বিস্তারিত। আমি এই মুহূর্তে আছি মাগুরার প্রধান এবং বৃহৎ কাঁচা বাজার, যেখান থেকে মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চলে কাঁচা সবজি এবং কাঁচা বাজার সরবরাহ করা হয়। আপনাকে সেই চিত্রই দেখাবো। আমি এই মুহূর্তে আছি ঢাকার রোড এলাকায়। আপনাকে দেখাচ্ছি মাগুরার যে
বৃহৎ এবং প্রধান কাঁচা বাজারের আড়তটি রয়েছে সেটার চিত্র। এখান থেকে মূলত এই কাঁচা সবজি, রসুন, পেঁয়াজ এইগুলা মাগুরার প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। সেই জায়গা থেকেই মূলত গ্রামের মানুষ এই সবজিগুলো পেয়ে থাকে। এই বাজারটার প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখান থেকে গ্রামের মানুষ যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এই কাঁচা শাকসবজিগুলো নিয়ে যায় এবং নিজ নিজ এলাকায় বিক্রি করে এবং তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। আমরা এই আড়তে এসে জানতে পেরেছি মরিচের দাম বর্তমানে রয়েছে 40 টাকা কেজি, উস্তের কেজি 20 টাকা, পটলের কেজি 30 টাকা, আলুর কেজি 24 টাকা, উশির কেজি 30 টাকা, ভিন্ডির কেজি 20 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা, রসুনের কেজি কিন্তু 70 টাকা রয়েছে, পেঁয়াজের কেজি 50 টাকা রয়েছে। আমরা এই মুহূর্তে একটি দোকানদার ভাইয়ের কাছে রয়েছে, আমরা সরাসরি সেই দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো। এই বাজারের পরিস্থিতি কেমন, দাম কেমন সেটা জানার চেষ্টা করবো। ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই, মালের দাম এখন কম, বেগুন 1 কেজি 50, পটল 30, 25, উস্তে 20, 25, কতমুখী 40, ভেন্ডি 20 টাকা বিক্রি হচ্ছে, মরিচ 30, 40। সরকারি বাজার লেভেলে সবার পিছিয়ে আছে, সবাই কিনে খাতে পারছে। জি, আপনি যেমনটা শুনছিলেন, বর্তমান যে কাঁচা বাজারের মূল্য রয়েছে, দাম তালিকা রয়েছে, সেখানে কিন্তু দাম স্বাভাবিক রয়েছে এবং ক্রেতারা স্বাভাবিক দামেও কিনতে পারছে। ক্রেতাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি এবং আমরা দোকানদার ভাইয়ের কাছ থেকেও জানতে পেরেছি মোটামুটি কাঁচা সবজির দাম মাগুরাতে স্বাভাবিক রয়েছে। এই ছিল মাগুরার কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন মাগুরার কাঁচা বাজারের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। খুলনা নগরীতে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। গেল 1.5 বছরে এই নগরীতে খুন হয়েছেন কমপক্ষে 123 জন। পুলিশ বলছে মাদক ব্যবসা, পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারে বেশিরভাগ খুনের ঘটনা ঘটছে। নগরীতে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান স্থানীয়রা। মসজিদের ভেতর নামাজ পড়ার সময় গুলি, প্রকাশ্যে পরিবারের সামনে মার্কেটে গুলি করে হত্যা, এমনকি বাড়িতে গিয়ে গেটের সামনে গুলি করার মতো একাধিক ঘটনায় খুলনা এখন সারা দেশে আলোচিত নাম। খুলনা মহানগর ও জেলা পুলিশের তথ্য মতে খুলনায় গেল 1.5 বছরে 123টি হত্যার ঘটনা ঘটে। চলতি বছর 6 মাসে ঘটেছে 37টি, আর 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 86টি। খুলনা নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সক্রিয় সন্ত্রাসীদের প্রায় 9টি দল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত গ্রেনেড বাবু। পুলিশ বলছে মাদক, পারিবারিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এসব হত্যার ঘটনা। গত 10 দিনে খুলনায় বিভিন্ন অপকর্মে জড়িত প্রায় 700 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। আতঙ্কিত, হঠাৎ করে কারা কোথা থেকে আসছে কিভাবে আমি বলতে 100% আতঙ্কিত। মসজিদের ভিতরে এভাবে গুলি করা, এটা কোনো মানুষের কাজ বলে আমি মনে করি। কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়ার পর শান্তির নগরী ছিল খুলনা। সম্প্রতি এই নগরী খুনের নগরীতে পরিণত হয়েছে। এতে আতঙ্কিত গণমাধ্যম কর্মীরাও। এই শহরে এখন নিরাপত্তা নাই, যে কারণে কিন্তু সাধারণ মানুষের ন্যায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কিন্তু আতঙ্কগ্রস্ত ভাবেই চলাফেরা করছি। আমরা চাই যে প্রশাসনের যারা দায়িত্বে আছে তারা যেন খুলনার শান্তি শহর আবার ফিরিয়ে আনে। পুলিশ বলছে ট্রিপল মার্ডার সহ বেশিরভাগ হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করা হয়েছে। 2টি সন্ত্রাসী বাহিনীর একজন মালয়েশিয়া এবং অপরজন ভারত থেকে গ্রুপগুলো নিয়ন্ত্রণ করছে। সমাজে যারা কালপ্রিটস আছে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এছাড়া বিট পুলিশিং আছে, একটা বিষয় আছে আপনারা জানেন, পাশাপাশি উঠান বৈঠক। এই খুনগুলো আমরা অ্যানালিসিস করে দেখেছি যে অধিকাংশ খুনই পারিবারিক কোন্দল, মাদক সংক্রান্ত, একেবারে হয়তো টিনেজারদের মতো এই ঘটনা ঘটে। আমরা তাদেরকে ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা যেটুকু জানি যে আমাদের যাদের নাম বেশি আসছে তারাই দেশের বাইরে, 2 জনই প্রধান, 2 জনই দেশের বাইরে। আর তাদের গ্রুপের সদস্যদের এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। আমরা তাদের গ্রেপ্তার করছি, আবার কিছুদিন পরে তাদের জামিনে বের হয়ে এসে আবার অপরাধ করছে। শুধু দায় আইন শৃঙ্খলা বাহিনীর একার না, আমাদের সমাজে যারা শীর্ষ নেতা আছে, যারা রাজনীতিবিদ আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষক আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই একটি সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব।
নগরীতে শান্তি শৃঙ্খলা ফেরাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি খুলনা নগরীর বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল সিটি কর্পোরেশনের ভবন মেরামত ও সংস্কার বাবদ বরাদ্দ 7.5 কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে। বাজেটে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ের কোনো হিসাব দেখাতে পারেনি কর্তৃপক্ষ। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারীর দাবি, ভবন সংস্কারের টাকা ব্যয় হয়েছে অন্য খাতে, তবে কোন খাতে খরচ করা হয়েছে সেটা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি তিনি। 2024 সালের 5 আগস্টের অভ্যুত্থানের সময় বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন আগুনে পুড়ে যায়। এরপর 2025-26 অর্থ বছরের বাজেটে আগের অর্থ বছরের সংশোধিত হিসেবে অ্যানেক্স ভবন সহ অন্যান্য ভবনের মেরামত ও সংস্কার বাবদ ব্যয় দেখানো হয় 7,42,00,000 টাকার বেশি। এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে ছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। তবে ভবনটিতে এখনো কোনো সংস্কার কাজের চিহ্ন নেই। স্থানীয়দের দাবি, তারা ভবনটিতে কোনো সংস্কার কাজ হতে দেখেননি। অনুসন্ধানে জানা যায়, একই সময় নগর ভবন, যান্ত্রিক ও পানি শাখা এবং কয়েকটি উপস্বাস্থ্য কমপ্লেক্সেরও দৃশ্যমান কোনো সংস্কার কাজ হয়নি। অর্থ খরচের বিষয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, বুয়েটের প্রতিবেদনে অ্যানেক্স ভবনকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অর্থ অন্য খাতে ব্যয় করা হয়েছে, তবে কোন খাতে ব্যয় করা হয়েছে তা তিনি নিশ্চিত করেননি। ভবনটা পরিত্যক্ত, এখানে আমাদের টাকা নষ্ট করার কোনো সুযোগ নেই এবং এই টাকাগুলো যেটা করে মিনিস্ট্রির অনুমোদন সাপেক্ষে আমরা বিভিন্ন খাতে আমরা টাকাটা খরচ করেছি। সেভাবে রিপোর্ট আমাদের বাজেট যেটা আছে, বাজেট আমরা মিনিস্ট্রিকে পাঠিয়ে দিই এবং মিনিস্ট্রির অনুমোদন সাপেক্ষে আমাদের বিভিন্ন খাতে খরচ করতে হয়। এখানে একটা টাকাও এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। ভবন মেরামত ও সংস্কারের নামে এত টাকা কোথায় ব্যয় করা হয়েছে তা জনগণের সামনে তুলে ধরা জরুরি বলে মনে করেন সচেতন নাগরিকরা। এটি যথাযথ তদন্ত হওয়া দরকার এবং তদন্তের মধ্যে দিয়ে এটি প্রকাশিত হওয়া দরকার যে এইটা কোন খাতে গেল, আদৌ কাজ হয়েছে কিনা বা কতটুকু পরিমাণে কাজ হয়েছে এটা আপনি একটু খতিয়ে দেখবেন। অপকর্মের সাথে জড়িত তাদেরকে উন্মোচিত করে সাধারণ মানুষের কাছে এটা আপনি উপস্থাপন করবেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান বর্তমান প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। অ্যানেক্স ভবন বা আমাদের সিটি ভবন এগুলো কোনো কিছুই সংস্কারের মতো নাই এখন, আর ওখানে সংস্কারে হাত দিলে ওই টাকাটাই নষ্ট। সুতরাং ওগুলো একটা বাজেটের ওনাদের আলোচনায় ছিল, কিন্তু চূড়ান্ত খরচের ক্ষেত্রে কিন্তু সেখানে কোনো টাকা বরাদ্দ করা হয়নি। অবৈধ কিছু দেখলে তার বিরুদ্ধে অবশ্যই কঠিনভাবে সেটা আমরা মোকাবেলা করব। কোটি টাকা ব্যয়ের এই প্রকৃত চিত্র তদন্ত শেষে সামনে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকান্তপুর ফুলজোর নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে 27 গ্রামের বাসিন্দাদের। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের চিকিৎসা সেবা সহ প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যায়। বারবার আশ্বাস মিললেও বাস্তবে নির্মাণ হয়নি সেতু। তবে কর্তৃপক্ষ জানান, দ্রুতই নির্মাণ করা হবে সেতু। সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকান্তপুর ফুলজোর নদীর ওপর সেতুর অভাবে 55 বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নদীপাড়ের 27 গ্রামের মানুষ। প্রতিদিন নৌকায় করে নদী পার হতে গিয়ে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। বর্ষা মৌসুমে নদীর স্রোত বাড়লে পারাপার হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে নির্ভর করতে হয় নৌকার উপর। এতে বাড়ছে সময় ও পরিবহন খরচ। একই দুর্ভোগে রয়েছেন শিক্ষার্থীরাও। বিদ্যালয় ও কলেজে যেতে সময় মতো নদী পার হওয়া নিয়ে থাকে অনিশ্চয়তা। খাওয়া পারার জন্য বাজারে ঠিক মতো বেচতে পারি না, দাম পাই না, পারবে পারি না, ঠিক মতো বাজার পৌঁছতে পারি না। আমরা যাতে বাজার ধরতে পারি না। আমার একটা ব্রিজের প্রয়োজন খুব। যখন খাওয়া পার হই তখন 1 ঘন্টার মতো সময় ব্যয় হয়, তো আমরা যাই হঠাৎ ক্লাসও মিস হয়ে যায়, পরীক্ষা যাওয়ার সময় লেট হয়, অনেকজন এই নৌকার জন্য অনেক সমস্যায় পড়তে হয়। তাই আমাদের এই জায়গায় একটা সেতু প্রয়োজন। দেরি হয়ে যায়, তো এই ক্লাসটা আমরা ওই যেটুকু সময় ম্যাডামরা পড়ায় সেটুকু সময় আমরা ফেরত পাই না। স্বাধীনতার পর থেকে সেতুর দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সিজারের রোগী, প্রেগনেন্সি রোগী, তাদের এই ব্রিজের কারণে অনেক সময় তারা মৃত্যুবরণ করে। সিজনাল ফসল আমি যখন উঠাই
তখন ওই ফসলাদি পারাপারের কষ্টের সীমা থাকে না। এখান থেকে ডাইরেক্ট সিরাজগঞ্জ যাওয়ার জন্য যে এই ব্রিজটা সহায়ক ভূমিকা পালন করবে, এখানকার মানুষ দ্রুত এখান থেকে ঢাকা চলে যেতে পারবে। প্রত্যেকেরই চলাচল করা খুব অসুবিধা, কাজে আমাদের ব্রিজের একান্ত প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খুব দ্রুতই রামকান্তপুর খেয়াঘাটে সেতু নির্মাণ করা হবে। একটি প্রস্তাব এলজিডি প্রকৌশলীর মাধ্যমে আমরা প্রেরণ করেছি স্থানীয় সরকার বিভাগে। তো আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে এই প্রকল্পটি পাস হবে এবং দ্রুততম সময়ের মধ্যেই আমাদের এই 27টি গ্রামের কয়েক হাজার মানুষকে আমরা একটি সুসংবাদ দিতে পারবো ইনশাল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণ বাস্তবায়ন চান স্থানীয়রা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।